ভালোবাসা, ভালো লাগা, দুঃখ, কষ্ট সব কিছু নিয়েই আজকের কাহিনী অপ্রিয় সেই প্রিয়জন গল্পের চতুর্থ পর্ব দিতে চলেছি। আর বরাবরের মতো বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। এর আগে যে প্রাপ্তবয়স্ক গল্প দিয়েছি সেখানে অনেকেই অনেক রকম সাহিত্য চর্চার বিধিবিধান দিয়েছিলেন। তারা যে কোথায় গেলেন এবং কেন যে লাইক করেন না সেটা আমি বুঝতে পারছি না। তবে সাহিত্যপিপাসু মানুষ খুব কমই থাকে। আর আমার চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই সাহিত্যপিপাসু, তাই অল্প মাত্রায় হলেও তারা খুব পছন্দ করেন আমার গল্প, এবং তাদের জন্যই আমি বিশেষ করে বাধ্য হই আবার পরের পর্ব দিতে। তাহলে চলুন শুনে ফেলি আজকের সেই অপ্রিয় সেই প্রিয়জন গল্পের চতুর্থ পর্ব। জানি না কি হবে, কিন্তু আমরা যতদিন পারবো মীরার থেকে সবটা লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনি একটা ভালো ছেলে দেখুন, আমি মীরার বিয়েটা দিয়ে শান্তিতে মরতে চাই। মুক্তা আবার বলল, তোকে অপারেশন করাতে হবে, না হলে যদি হিতে বিপরীত হয় তবে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি অপারেশন করতে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে? মুক্তা কিছু বলার আগেই মীরা নাস্তা নিয়ে আসলো। মুক্তার সাথে সাথে স্বাভাবিক হলো। মীরাকে কিছু বলতে গেলেই পিহু চোখের ইশারায় বারবার বারণ করলো, তাই মুক্তা কিছু বলল না। মুক্তাকে দেখে মীরার কেমন যেন সন্দেহ হয়, কারণ মুক্তা সবসময় কোনো না কোনো বিষয়ে রেগেই থাকতো। মুখ দিয়ে তার সবসময় আগুন বের হতো, কিন্তু কয়েক মাস ধরে মুক্তা কেমন পানির মতো হয়ে গেছে, বেশি কথা বলে না কারোর সাথে। মীরা এর কারণ বুঝতে পারে না। মোহিতকে জিজ্ঞাসা করলে সেও কিছু বলতে পারে না। পরের দিন হসপিটালে এসেছে মুক্তা আর পিহু, মূলত পিহু চেক আপ করানোর জন্য। দিন দিন পিহুর শরীর আরও দুর্বল হয়ে পড়ছে। মীরার থেকে এসব লুকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব মীরার বিয়েটা দিতেই হবে। মুক্তা পিহুকে বসিয়ে গেছে রিসেপশনে। পিহু বসে বসে অপেক্ষা করছে। তখনই একটা লোক এসে পিহুর সামনে দাঁড়িয়ে বলল, আপনি পিহু না? পিহু চমকে তাকায় লোকটার দিকে, কিন্তু চিনতে পারল না। লোকটার মুখ ভর্তি দাড়ি, মাঝে মাঝে কিছু সাদা দাড়িও রয়েছে। বয়স যে 50-এর বেশি তা দেখেই বোঝা যাচ্ছে। পিহু দাঁড়িয়ে বলল, জি আমি পিহু, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চেনেন কিভাবে? লোকটা স্মিত হেসে বলল, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। পাপ তো মনে রাখতেই হয়। লোকটার কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারছে না পিহু। লোকটা আবার বলল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না, তাই তো? আমি সবটা খুলে বলি তাহলে। আসলে আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হসপিটালে ভর্তি। সুইসাইড করতে চেয়েছিল সে। তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। সে আমার মেয়ের সাথে আর থাকবে না বলেছে। এই কষ্ট সে সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করেছে। পিহু এবারও লোকটার কথা বুঝল না। কি বলছে সব? ওনার মেয়ের গল্প শুনে পিহু কি করবে? ওর তো কিছু করার নেই। লোকটা আবার বলতে লাগলো, সেদিন ইফাজ ইচ্ছে করে ডিভোর্স পেপার আপনাকে পাঠায়নি। ইফাজের নাম শুনে পিহু চমকালো। এই লোকটা কিভাবে এসব জানে? আর ডিভোর্সের কথা এসব কি বলছে? পিহু জিজ্ঞাসা করল, আপনার কথা আমি বুঝতে পারছি না। আমি বলছি শুনুন তাহলে। আমি হলাম সেই উকিল যে আপনার আর ইফাজের ডিভোর্স করিয়েছিল। ইফাজের বাবার কথাই আমি ডিভোর্স পেপার রেডি করে নিয়ে ইফাজকে দিয়ে বলি যে পেপারটা পিহু মানে আপনি পাঠিয়েছেন, আর তাই ইফাজ সাইন করেছিল। অন্যথায় সে সাইন করতো না। আর তারপর ইফাজের সাইন দেখে আপনিও সাইন করলেন। এজন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম আমি। কিন্তু আপনারা দুজন কষ্ট পেয়েছিলেন। আপনারা অভিশাপ না দিলেও আপনাদের চোখের পানি আমাকে অভিশাপ দিয়েছে বলেই আজ আমি এই অবস্থায় পড়েছি।
ডিভোর্সের মানে যে কতটা ভয়ঙ্কর তা আজ বুঝতে পারছি। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সাজানো সংসার ভেঙে দিয়েছি। আপনাদের সাথে যে এত বড় বছর পর এভাবে দেখা হয়ে যাবে তা ভাবতেও পারিনি। ইফাসের সাথে দেখা করার ইচ্ছে আছে, তবে ও তো এখন লন্ডন থাকে, কন্ট্যাক্ট করতেও পারছি না। পিহুর চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। বলল, এখন এইসব বলে কি লাভ? যদি 17 বছর আগে সব বলতেন তাহলে আমার এই অবস্থা হতো না। পিহু আর কিছু বলতে পারল না। গলায় যেন কাঁটা বিঁধে আছে। তাড়াতাড়ি সে চলে গেল। আর লোকটা পিহু যাওয়ার দিকেই তাকিয়ে রইল। পিহু লোকটাকে অসহ্য লাগছে। এতদিন পর এসেছে পাপ মোচন করতে। ইচ্ছে করছিল ঠাটিয়ে চড় মারতে লোকটার গালে, কিন্তু পিহু তা করল না। ক্ষমাও করবে না তাকে পিহু। কি ভেবেছে সবাই? পিহু কি ক্ষমা ঝুড়ি নিয়ে বসেছে নাকি? যে চাইবে তাকে ক্ষমা করে দেবে। পিহু ঠিক করলো আর কাউকে সে ক্ষমা করবে না। আজকাল ঘর ছাড়া বাইরে সব কিছু পিহুর অসহ্য লাগে। তবে আজকের ঘটনায় পিহু আর মন খারাপ করে বসে রইল না। সে এখন শক্ত হয়ে গেছে। অধিক শোকে সে পাথর হয়ে গেছে। দুদিন পর স্বামীর একটা ভালো সম্বন্ধ নিয়ে এলো মীরার জন্য। ছেলে ভালো চাকরি করে, পরিবার ভালো, আর কি চাই? পিহুও রাজি হয়ে গেল। বিকেলে মীরাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পিহু সকালে মীরার হাত ধরে সবটা বুঝিয়েছে। মীরা তো রাজি হতেই চাচ্ছিল না। মীরার এক কথা, সে পিহুকে ছেড়ে কোথাও যাবে না। পিহু নিজের কসম দিয়ে মীরাকে চুপ করিয়েছে। বিকেলে মীরাকে পিহু নিজের হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। মুক্তাও চলে এসেছে। স্বামীর আর মোহিত পাত্রপক্ষের সাথে আসবে। পাত্র স্বামীরের চেনা আত্মীয়দের একজন। মীরার চুল খোঁপা করে দিল পিহু। কিন্তু সমস্যা হলো, খোঁপায় তো ফুল দিতে হবে, না হলে সুন্দর লাগবে না। পিহুর পছন্দ গোলাপ ফুল, তাই সে মীরার কাছে মুক্তাকে রেখে বেরিয়ে পড়ল গোলাপ কিনতে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পিহু আসছে না। মীরার তো চিন্তা হচ্ছে, ওদিকে পাত্রপক্ষ চলে এসেছে, তাদের আপ্যায়ন করছে মুক্তা, কিন্তু পিহু আসছে না কেন? মীরা পিহুকে ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। অনেকবার ফোন দেওয়ার পর রিসিভ হলো, কিন্তু অপর পাশ থেকে আসা কথাগুলো শুনে মীরার কলিজা শুকিয়ে গেল। পাত্রপক্ষের সামনে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল মীরা। প্রতিটা মানুষের জীবনে কখনো এমন ঘটনা ঘটে যা মানুষের পৃথিবী থামিয়ে দেয়, যেরকমটা আজ মীরার হয়েছে। স্তব্ধ হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে সে। পরনের শাড়ির আঁচলটা ফ্লোর ছুঁয়েছে। যত্ন করে বেঁধে দেওয়া খোঁপাটাও খুলে গেছে। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে। মীরা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কিছু বুঝতে পারছে না সে। তার মণিমা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? এরই মধ্যে মুক্তা, স্বামীর আর মোহিত চলে এসেছে। মীরা ওদের সাথে কথা বলল না, এক ধানে মেঝের দিকে তাকিয়ে রইল। তখন একটা লোক পিহুর ফোন রিসিভ করে জানায় যে পিহু নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। মীরা তাই ছুটে বেরিয়ে যায়, কিন্তু ততক্ষণে কিছু লোক পিহুকে হসপিটালে নিয়ে আসে। মীরা গিয়ে দেখে রাস্তায় গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে পড়ে আছে, তারপর রক্তও আছে। মীরা ভয়ে কেঁপে ওঠে, ভাবে পিহু বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু হসপিটালে এসে জানতে পারে যে পিহুর অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে কি হয়েছে পিহুর? এটা জানার জন্যই মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। মুক্তা সাহস করে আর এগিয়ে গেল না মীরার কাছে। একটু পর ডক্টর বেরিয়ে আসলো। সে সোজা মুক্তার দিকে এগিয়ে গেল এবং বলল, আপনাকে তো আগেই বলেছি যে পেশেন্টকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ওনার শরীরে আরও অবনতি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাতে হবে। ডক্টরের কথা শুনে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুক্তাকে এক টানে সরিয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, কি যা তা বলছেন আপনি? অপারেশন করতে হবে মানে? কি হয়েছে আমার মণিমায়ের? শেষ কথাটা মীরা চিৎকার দিয়ে বলল। স্বামীর মীরাকে সরিয়ে ডক্টরকে বলল,
এখন পিহু কেমন আছে? কন্ডিশন বেশি ভালো নয়, মাথা ঘুরে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পাওয়াতে জ্ঞান হারিয়েছে। অক্সিজেন চলছে, জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। এখন দেখা করা যাবে? জ্ঞান যেহেতু ফেরেনি, দেখা করে কোনো লাভ হবে না। জ্ঞান ফিরুক, তারপর না হয় দেখা করেন। ডক্টর চলে যেতে মীরা মুক্তাকে শক্ত করে ধরে বলল, আন্টি, এসব কি বলছে ডক্টর? আমার মণিমায়ের কি হয়েছে? তোমরা কি জানো, বলো। স্বামীর বলল, মীরা একটু শান্ত হ, এটা হসপিটাল। মীরা চিৎকার দিয়ে বলল, শান্ত হব না আমি। তোমরা কেন আমাকে কিছু বলছো না? মণিমায়ের কি হয়েছে বলো না। স্বামীর মীরাকে একপাশে সরিয়ে নিয়ে বলল, আজকে তোকে সব বলবো, আর কিছু লুকোনোর নেই। মীরা স্বামীরের হাত ধরে বলল, বলো না আঙ্কেল, কি হয়েছে মণিমায়ের? স্বামীর স্বর নিচু করে বলল, 6 মাস আগে পিহুর জরায়ুতে টিউমার ধরা পড়েছে। নিঃশ্বাস বন্ধ করে পিছনের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো মীরা। ওর দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মীরার। স্বামীর আবার বলতে লাগলো, পিহু তোকে এসব জানাতে বারণ করেছে, তাই আমি আর তোর মুক্তা আন্টি তোকে কিছু জানাইনি। কিন্তু সব সময় পিহু তোর থেকে এসব আড়াল করে রাখত। প্রায়ই এই কারণে পেটে ব্যথা হওয়ায় পিহুর শরীর দুর্বল হলেও তোকে বুঝতে দিত না। ডক্টর তাড়াতাড়ি অপারেশন করতে বলেছিল, কিন্তু পিহু কিছুতেই রাজি হচ্ছে না। আজ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। মীরার স্থির চোখ জোড়া দিয়ে পানি পড়ছে। দেহের সব ভার ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল মীরা। চিৎকার করে কাঁদার আগেই মুক্তা ওর মুখ চেপে ধরে বলল, হাসপাতালে এভাবে কাঁদিস না, নিজেকে সামলানোর চেষ্টা কর মীরা। মীরা মুখে হাত দিয়ে আছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। মুক্তাকে শক্ত করে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। মন শান্ত হচ্ছে না ওর। চিৎকার দিয়ে কাঁদলে হয়তো মনটা শান্ত হতো। কষ্ট হচ্ছে মীরার খুব। বাবা মায়ের জন্য এইভাবে কাঁদেনি মীরা। বাবা তো জন্মের পর বাবাকে দেখেইনি। মায়ের ভালোবাসা তো স্বল্প সময়ের জন্য পেয়েছিল, কিন্তু পিহু ওকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। 17 বছর ধরে আগলে রেখেছে। কষ্ট তো হবেই মীরার। মেঝেতে কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়িয়ে পিহুর কেবিনের দিকে এগিয়ে গেল মীরা। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পিহু বেডে টান হয়ে শুয়ে আছে, হাতে ক্যানেল আর মুখে অক্সিজেনের মাস্ক। পিহুকে দেখে আরও কাঁদতে ইচ্ছে করছে মীরার। মীরা তবুও নিজেকে সামলিয়ে টুল টেনে পাশে বসলো। ক্যানেল লাগানো হাতটাতে আলতো করে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমাকে কেন সবটা বললেন না মণিমা? তোমাকে ছাড়া তোমার মীরা থাকতে পারবে না, একদম পারবে না। এজন্যই তুমি আমার থেকে সব সময় নিজেকে আড়াল করে রাখতে, তাই না? পড়াশোনার দোহাই দিয়ে আমাকে আলাদা রুমে পাঠিয়েছিলে কি এই জন্য, যাতে আমি কিছু জানতে না পারি? মণিমা, আমি থাকবো কিভাবে তোমার কিছু হয়ে গেলে? আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার আর এক মা। তোমাকে ছাড়া যে কষ্টকর হবে আমার পক্ষে। মীরা ঠোঁট চেপে কান্না আটকায়। ওভাবেই মীরা পিহুর পাশে বসে থাকে। রাতে পিহুর জ্ঞান ফিরে, তবে ডক্টর কারোর সাথে দেখা করতে বারণ করে দেয়। পিহুর অবস্থা সত্যি ভালো না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পরের দিন পিহুকে বাড়িতে আনা হয়, কিন্তু পিহুর অবস্থা ততটাও ভালো নয়। বয়স আর অসুখের ভারে একেবারে নেতিয়ে পড়েছে সে। স্বামীর মুক্তা মিলে বিছানায় বসিয়ে দেয় পিহুকে। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদছে। কাল থেকে কেঁদেই চলেছে সে। পিহু কোমল চোখে তাকালো মীরার দিকে। মীরাকে কাঁদতে দেখে পিহু বুঝে গেছে যে মীরা সবটা জেনে গেছে। চোখের ইশারায় পিহু মীরাকে কাছে ডাকলো। মীরার প্রথমে খুব অভিমান হয়েছিল পিহুর ওপর, কিন্তু এখন আর পারছে না সে। দৌড়ে গিয়ে পিহুর কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। পিহু হাসল। যেখানে ওর কাঁদার কথা, সেখানে মীরা কেঁদে ভাসাচ্ছে। মীরা পিহুর কোলে মাথা রেখে বলল,
আমি তোমার কিছু হতে দেব না। তোমার অপারেশন ভালো হবে, ভালো হয়ে তুমি আমার কাছেই থাকবে শুধু। পিহু মীরার হাত বুলিয়ে দিতে দিতে বলল, এইভাবে কাঁদলে চলে? তোকে শক্ত হতে হবে। আমার মীরা তো খুব স্ট্রং, তাই না? তাহলে এত কাঁদছো কেন? মীরা মাথা তুলে পিহুর দিকে তাকায়, তারপর বলে, তুমি খুব খারাপ মণিমা, আমাকে কেন বললে না সব কিছু? সব কিছু বললে কি হবে? আমাকে বাঁচাতে পারবি? মীরা আরও বেশি করে কাঁদতে লাগলো এবার। পিহু কিছুটা বিরক্ত হয়ে বলল, সব সময় কাঁদতে থাকবি নাকি? যতদিন আছি ততদিন তো তোর হাসি মুখটা দেখতে চাই মীরা। মুক্তা এবার বিরক্ত হয়ে বলল, বারবার মরার কথা বলছিস কেন পিহু? মীরা, তুই এবার পিহুকে বোঝা, অপারেশন ওকে করতেই হবে। পিহু মুক্তার কথা পাত্তা না দিয়ে মীরার চোখের পানি মুছে দিল। তাতে কোনো লাভ হলো না, আবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। পিহু হতাশ হয়ে গেল। রাতে স্বামীরা চলে গেল। থাকতে চেয়েছিল, কিন্তু পিহু বারণ করে দিয়েছে, তাই ওরা চলে গেছে। মীরা একদণ্ড পিহুর কাছ থেকে সরেনি, এখনও পিহুর হাত ধরে ওর পাশে বসে আছে। পিহু মীরাকে আস্তে করে বলল, আমার টেবিলের ড্রয়ারটা খুলবি? মীরা মাথা নাড়িয়ে উঠে গেল। ড্রয়ার খুলতেই একটা ডায়েরি পেল সে। মীরা পিহুর দিকে তাকালো। পিহুর ইশারা পেয়ে ডায়েরিটা এনে পিহুর হাতে দিল। পিহু ডায়েরিটা খুলে 3টে চিঠি বের করলো। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, এই চিঠিগুলো ইফাজ আর ঈশানের। একটা নেহাল দিয়েছে ইফাজকে, আর একটা আমি, আর একটা ঈশানের জন্য লিখেছি। প্রথমে এই ডায়েরিটা ইফাজকে দিতে চেয়েছিলাম, কিন্তু তা আমি বোধহয় আর নিজের হাতে দিতে পারবো না। কিন্তু তোর কাছে আমার শেষ একটা অনুরোধ, তুই এগুলো ইফাজ আর ঈশানের কাছে যেভাবে হোক পৌঁছে দিস। জানি তুই ওদের ঘৃণা করিস, কিন্তু আমি তো পারলাম না। অন্তত আমার কথা ভেবেই তুই ওদের এগুলো দিয়ে দিস। মীরার রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। পিহু আবার বলল, চেয়েছিলাম ইফাজ আর ঈশানের মুখোমুখি হয়ে সব বলতে, কিন্তু খোদা সেই ভাগ্য রাখেনি আমার, তাই তুই দিয়ে দিস। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি দিতে পারবো না এসব, আর তোমাকেও দিতে দেব না। ওই খারাপ লোক দুজনকে কখনোই তোমার ধারে কাছেও আসতে দেব না, এটা তুমি ভালো করে জেনে রাখো। পিহু হয়তো মীরার মুখ থেকে এটা আশা করেনি। করুণ দৃষ্টিতে সে মীরার দিকে তাকিয়ে রইল। পিহু আস্তে করে বলল, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে মীরা। মীরা পিহুর দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাইছো? আমি লন্ডন গিয়ে ওদের সবটা জানাই? পিহু স্নিগ্ধ হেসে বলল, সবটা জানানো দরকার নেই, শুধু এই চিঠিগুলো আর ডায়েরিটা দিলেই হবে। মীরা পিহুকে একটা কঠিন শর্ত দিয়ে বলল, তুমি যদি অপারেশন করাতে রাজি হও তাহলে আমি রাজি। এবার বলো তুমি রাজি কি না? পিহু কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল মীরার দিকে, তারপর আস্তে করেই উত্তর দিল, আমি রাজি মীরা। মীরা যেন আকাশের চাঁদ হাতে পেল, দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি কালকেই স্বামীর আঙ্কেলকে সবটা বলবো, অপারেশনের ব্যবস্থা করতে বলবো। পিহু বলল, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোর যেদিন লন্ডন যাওয়ার ফ্লাইট, আমার সেদিন অপারেশন হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। মীরা এবার দোটানায় পড়ে গেল, তোমার অপারেশন হবে আর আমি থাকবো না? এটা সম্ভব নয়। তাহলে তোমাকে কে দেখবে? আমি এটা মানতে পারছি না। তাহলে আমিও অপারেশন করব না, এটাই আমার শেষ কথা। মণিমা, তুমি বুঝতে পারছো না, ওই সময় আমার থাকাটা জরুরি। মুক্তা স্বামীর মিলে সবটা সামলে নেবে। আর তুই তো বেশি দিনের জন্য লন্ডন যাচ্ছিস না, এই ধর 3 মাস। মীরা এবার আকাশ থেকে পড়ল। মৃদু চিৎকার করে
বলল 3 মাস! আমি এতদিন থাকবো কিভাবে? পিহু গাছাড়া ভাব নিয়ে বলল, তাতে কি হয়েছে? প্রথম লন্ডন যাচ্ছিস, ঘুরে দেখবি না? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মীরার এবার ভীষণ রাগ হচ্ছে। এই কোন শর্ত আরোপ করলো পিহু? এই শর্ত না মানলে পিহুর যে অপারেশন করাবে না। তাই আর কি করার। মীরা রাজি হয়ে রেগে নিজের রুমে চলে গেল। পিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার ওর ইচ্ছে পূরণ হতে চলেছে। বড় ধরনের মিটিং চলছে। পিহু, সমীর, মুক্তা আর মীরা রয়েছে সেখানে। মূলত মীরার লন্ডন যাওয়া নিয়ে। মীরা এতে প্রচুর বিরক্ত হচ্ছে। মীরা হঠাৎ করেই বলে উঠল, আমার একটা শর্ত আছে মণিমা। পিহু চমকালো। মীরা আবার কী শর্ত দেবে? মীরা বলল, তোমার অপারেশনের ফ্লাইট একদিনেই হবে। তবে আমাকে কথা দাও যে আমি ফিরে আসার পর যদি ইফাজ খান আর ঈশান খান তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাদের সাথে তুমি যাবে না, এমনকি কোনো কথাও বলবে না ওদের সাথে। তুমি কি রাজি? মীরার শর্ত শুনে তিনজনেই অবাক হয়ে গেল। পিহু ভেবে পাচ্ছে না সে কি বলবে। অনেকক্ষণ চুপ থেকে সে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যতদিন না বলবি ততদিন পর্যন্ত আমি ওদের সাথে যাব না, আর কথাও বলবো না। মীরার মুখে বাঁকা হাসি ফুটল। মীরা জানে যে সবটা জানার পর ইফাজ আসবে পিহুকে নিতে, তাই সারা রাত ভেবে এই শর্তটা খুঁজে বের করেছে। মীরা তো কোনোদিন ইফাজের সাথে পিহুকে যাওয়ার অনুমতি দেবেই না, কারণ ওই দুজনকে মীরা এতই ঘৃণা করে যে তা কখনো শেষ হবে না। অনেকক্ষণ কথা বলার পর মীরাকে সাথে নিয়ে সমীর বের হয়। মীরার পাসপোর্ট করার জন্য বের হয় সে। ওরা চলে যেতেই মুক্তা বলল, তুই কি করতে চাইছিস পিহু? ওর শর্তে রাজি হলি কেন? এভাবে মীরাকে লন্ডনে পাঠানোর মানে কি? অপারেশন করে তুইও যেতে পারতিস। মীরাকে কেন পাঠাচ্ছিস? মেয়েটা একা একা গিয়ে কি করবে? পিহু একটু হেসে বলল, আমি চাই মীরা ইফাজ আর ঈশানের মুখোমুখি হোক। আমার কোনো রাগ অভিমান নেই ওদের ওপর, কিন্তু মীরার আছে। আমাকে ছাড়া গেলে মীরা ওর রাগটা ঠিকমতো ঝাড়তে পারবে। মীরার মনটা যে খুবই কোমল, কিন্তু সেটা প্রকাশ করার ধরন আলাদা। ও যতই রাগ করে থাকুক না কেন, ইফাজ আর ঈশানকে ও ঠিকই একদিন ক্ষমা করে দেবে। তাই আমি চাই মীরা ওদের সত্যিটা জানাক। তাহলে আমার আর যেতে হবে না, ওরাই আমার কাছে চলে আসবে। এভাবে আমার তো আর থাকতে পারবো না। আমি জানি ইফাজ আর ঈশান কষ্ট পাচ্ছে, তাই তো আমি এসব করছি। এখন মনে হচ্ছে এই রোগটা হয়ে ভালোই হয়েছে। কি বলিস? আর যদি শুনিস ইফাজ আবার বিয়ে করে নতুন সংসার পেতেছে? পিহু আবার হাসল, বলল, আমার তা মনে হয় না মুক্তা। মুক্তা অবাক হয়ে বলল, তোর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? একটা ছেলে সহজে একটা মেয়ের মনকে বুঝতে পারে না, কিন্তু একটা মেয়ে একটা ছেলের মন সহজেই বুঝতে পারে। ইফাজ 15 বছরের আমাকে যেটুকু বুঝেছে, আমি তার থেকে আরও বেশি ওকে বুঝেছি। আমার বিশ্বাস ইফাজ নতুন করে সংসার করবে না। মুক্তা দীর্ঘশ্বাস ছাড়ল। পিহুর ভালোবাসার প্রখরতা মুক্তাকে অবাক করে দেয়। এতটা ভালোবাসা বোধহয় সে কখনো দেখেনি। মীরার লন্ডন চলে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। মীরা এখন শান্তি লাগছে, কারণ ও পিহুকে যে শর্ত দিয়েছে তা পিহু মানবেই। কিন্তু পিহুর অপারেশনের সময় মীরা থাকতে পারবে না, এটা ভাবতেই ওর খারাপ লাগছে। মীরার লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আস্তে আস্তে ফ্লাইটের ডেট আর পিহুর অপারেশনের দিন এসে গেছে। যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে গেল মীরা। মীরাকে পৌঁছে দিতে মুক্তা আর মোহিত এসেছে। স্বামীর হসপিটালে। আজকে তো পিহুর অপারেশন, অথচ মীরা আজকে চলে যাচ্ছে। মুখটা গোমরা করে রেখেছে সে। মুক্তা মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস আর তাড়াতাড়ি চলে আসিস।
মীরা মাথা ঝাঁকিয়ে বলল, চিন্তা করো না আন্টি, আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, শুধু ইফাজ খানকে তার পাওনা বুঝিয়ে দিয়েই চলে আসব। পৌঁছে ফোন করিস, আর কোনো সমস্যা হলেই আমাকে জানাতে ভুলবি না কিন্তু। মীরা মাথা নাড়ল। মোহিত মুখটা ফ্যাকাশে করে রেখেছে। মীরা মোহিতের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। মণিমাকে ছাড়া তো থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে আসব। আর হ্যাঁ, মণিমায়ের সব খবর আমাকে দিবি, ভিডিও কলে সব জানাবি আমাকে। কালকে ফোন দিয়ে সব জানবো আমি। মোহিত শুধু মাথা নাড়ল। খুব খারাপ লাগছে মোহিতের। ও বলল, তোমাকে ছাড়া খারাপ লাগবে বউ, তোমাকে আর জ্বালাতন করতে পারবো না। মীরা এককালে হেসে বলে, ফোনে জ্বালাতন করিস তাহলেই তো হবে। মীরা মুক্তার দিকে তাকিয়ে বলল, মণিমায়ের খেয়াল রেখো, আর এখন তাড়াতাড়ি হসপিটালে যাও, আমার টেনশন হচ্ছে খুব। ওদের বিদায় জানিয়ে চলে আসে মীরা। প্লেন ছাড়তে ঘণ্টাখানেক বাকি। মীরা তাই বসে আছে। এমন সময় দূর থেকে একটা মেয়ে মীরাকে ডেকে উঠল। মীরা কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে তাকালো, দেখল সাবরিন তার লাগেজ টেনে এই দিকেই আসছে। মেয়েটাকে সে আগে থেকেই চিনত। লন্ডনে সে বড় একটা জব পেয়েছে, কিন্তু তার বাবা তাকে একা ছাড়বে না বলে রাগারাগি করছিল। কিন্তু স্বামীর আর মীরা সেদিন সাবরিনের বাবাকে বুঝিয়ে ম্যানেজ করেছে। মীরা বলেছিল সাবরিন ওর সাথেই থাকবে লন্ডন গিয়ে, তাই সাবরিনের বাবা রাজি হয়েছিলেন। সাবরিন সেদিন মীরাকে ধন্যবাদ জানিয়েছিল। সাবরিন মীরার দিকে এগিয়ে গেল, মীরার পাশে বসে বলল, কেমন আছো মীরা? মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ভালো, তুমি কেমন আছো? ভালো। সব ফর্মালিটি পূরণ করে সাবরিন আর মীরা প্লেনে উঠে বসে। মীরা নিজের সিটে বসে হাঁসফাঁস করছে। অবস্থা তার নাজেহাল। না জানি পিহুর অপারেশন শুরু হয়ে গেছে কি না। এসির মধ্যেও সে ঘামছে। প্লেন ছাড়তেই মীরা কেঁপে উঠল। সাবরিনের হাত চেপে ধরল সে। প্লেন উড়ে চলল ঠিকই, কিন্তু মীরার প্রাণ ভোমরা বাংলাদেশে ফেলে গেল। পরদিন সন্ধ্যায় প্লেন ল্যান্ডিং করল লন্ডন শহরে। আরও আগে পৌঁছাতো, কিন্তু সমস্যার কারণে প্লেন দেরিতে পৌঁছেছে। মীরা হনহনে বের হয়ে এলো। অন্য কেউ হলে হাঁ হয়ে লন্ডন শহর দেখত, কিন্তু মীরা তা পারছে না। মীরা বের হয়ে ফোনটা হাতে নিয়ে পিছন থেকে সাবরিন বলে উঠল, মীরা, আমাকে ফেলে চলে এলি কেন? মীরা ঘাড় ঘুরিয়ে সাবরিনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে ফোন করছি। বাংলাদেশে সিম কার্ড তো চেঞ্জ করতে হবে, না হলে তুমি তো ফোন করতে পারবে না। মীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল, তাহলে এখন কিভাবে ফোন করব? আর মণিমায়ের অপারেশনের কি হলো জানবো কিভাবে? আগে সিম কার্ড চেঞ্জ করো, তারপর বলো। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় যাবে? কোনো চেনা জানা মানুষ আছে এখানে? না, আমি হোটেলে উঠব। সাবরিন একটু ভেবে বলল, তুমি আমার সাথে চলো। অফিস থেকে আমাকে যে ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছে তুমি সেখানেই থাকবে। কিন্তু তোমার তো প্রবলেম হবে। আরে হবে না, আগে গিয়ে তো দেখি। তুমি আমার উপকার করেছো, আর আমি করব না? সাবরিনের সাথে মীরা তার ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটটা বেশ বড়, দুজনের থাকা হয়ে যাবে সব মিলিয়ে। বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্ত। পরের পর্ব আপনারা শুনতে চাইলে অবশ্যই দেব। গল্প কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার করতেও গেলেও আপনাদের কোনো অসুবিধা হবে না, এর জন্য কোনো টাকা পয়সা কাটা যায় না। তাহলে আজ আসি, নমস্কার।